দর্শক, আজকে আমি শোনাবো দোগলা রাজনীতির খবর। আপনারা অনেক রাজনীতির খবর শুনেছেন। বাংলায় মমতা ব্যানার্জির খবর, শুভেন্দু অধিকারীর খবর, মোদিজির খবর, শাহজির খবর। হ্যাঁ, বড় বড় রাজনীতি, মানে বাংলায় বড় বড় রাজনীতিবিদ আছে, কিন্তু দোগলা রাজনীতির কথা কি শুনেছেন? আজকে অসীম বাবুর মুখ থেকে আমি দোগলা রাজনীতির খবর আপনাকে শোনাবো। একেবারে খাস খবর। এই খবরটি আপনার শোনা মাত্রই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, তারাও জানুক দোগলা রাজনীতিটা কাকে বলে। মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, তিনি কেন দোগলা রাজনীতি করছেন, কি কারণে করছেন, এটা আমি আপনাকে শেষে বলবো, তাই ধৈর্য সহকারে একটু এই খবরটা শুনবেন। বলছি। বলুন। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেলেন এবং মহাকালের মন্দিরের শিলান্যাস করলেন, এবং হুম। সেই শিলান্যাস তিনি করলেন এবং সেখানে তার ভাষণে তিনি কোথাও গিয়ে সেই সব ধর্মকে খুশি করতে গিয়ে আবার সেই ফুরফুরা শরীফকে টেনে আনলেন, তাদেরও উন্নয়ন করেছে। মানে তিনি চাইছেনটা কি? হিন্দুদের মন্দিরের শিলান্যাসে গিয়ে আবার ফুরফুরা শরীফের নাম তোলার কি দরকার ছিল মুখ্যমন্ত্রীর? আমি ছোট্ট একটা কথা বলি। একজন উড়িষ্যা নিবাসী, আমরা উড়িয়া যাকে বলি, হ্যাঁ। উনি খুন করে বাংলায় এসে লুকিয়েছিলেন কোনো একটা বাড়িতে, বাঙালি পরিচয় দিয়ে একটা বাড়িতে, বাবুর বাড়িতে উনি কাজকর্ম করতেন। কিন্তু ওর হাঁটা চলা বলার মধ্যে দিয়ে বাবুর সন্দেহ হয়। খাদ্য খানা খাওয়া, হাঁটা চলা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদে তো বাঙালির মতো লাগে না। তারপর একদিন ও শুয়ে আছে, বাবু ইচ্ছা করে ওর পায়ে এমন একটা বুট বুট দিয়ে, মানে বাবুর পায়ে যে বুট জুতো ছিল ওইটা দিয়ে ও বুড়ো আঙুল ভালো করে চেপে যখন ধরেছে, ওর ব্যথা লেগেছে। ব্যথা লাগলেই হ্যাঁ। ভিতর থেকে বেরিয়ে পড়েছে সারে অন্ধা। এটা হচ্ছে উড়িয়া ভাষা। ওর ভিতর থেকে তখন ও যে উড়িয়া, ওটা বেরিয়ে গেছে। তখন বাবু বলছে, কিরে তুই বাঙালি হলে, বাঙালিরে বলে শালা অন্ধ নাকি, তুই তো বললি সারে অন্ধা। বলছে, বাবু আমি প্রকৃতপক্ষে উড়িয়া তো, এই জন্যে ব্যথা পেয়ে ওটা বেরিয়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যতই হিন্দুদের মন রাখার জন্য যাই করুন না কেন, উনি যে মুসলিম তোষণ করেন, এবং আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী এটা কেন করেন। আসার সঙ্গে সঙ্গেই উনি ইমাম ভাতা দিলেন, দিলেন না কোনো পুরোহিত ভাতা, অন্য ঋত্বিক ভাতা, এসব কিচ্ছু দেননি। মূলত উনি যতই মহাকাল মন্দিরই করুন আর ওই জগন্নাথ মন্দিরই করুন, যাই করুন না কেন, না, তাহলে উনি এটা কেন করছে? মানে এখানে কেউ কি রাজনীতি করছে আপনার মনে হয়? সেটা মানে সব ধর্মের নাম টেনে তিনি কি রাজনীতির আবার ইন্ধন দিচ্ছেন? এটা উনি তো হিন্দুদের মনের মণিকোঠা থেকে তো বেরিয়ে গেছেন না। উনি হিন্দুদের যতই মনে রাখার চেষ্টা করুন, উনি যে বলেছেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম, এবং হিন্দুদের যেভাবে উনি অবজ্ঞা করেছেন, রাম নাম শুনে অবজ্ঞা করেছেন, রাম নামকে উনি বলেছেন গালাগালি। উনি যতই চেষ্টা করুন, বাবা বুঝতে রাখতে বলেছেন গৌরজাত, কিছু করার নেই, হিন্দুদের মনের থেকে উনি বেরিয়ে পড়েছেন। মুসলমান ভাইরাও বুঝতে পেরেছে উনি মুসলমানদেরও কোনো মঙ্গল চায় না। এবার উনি 26-এ বুঝতে পারবেন ওনার বিসর্জন এসে গেছে, আর বিদায় ঘন্টা ওনার প্রশ্ন, বেজে গেছে। না, উনি যেগুলো করে থাকেন সেগুলো তো উনি রাজনৈতিক ফায়দা ওঠার জন্য করেন। উনি তো বলেছেন মুসলিমরা আর দুধের গাভী, মুসলিমরা আর দুধের গাভী হতে চায় না। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে এবার এই দোগলা রাজনীতির একটু বিবরণটা দিই। দেখুন, মমতা ব্যানার্জি মানব ধর্মের কথা বলে, কিন্তু মানব ধর্মের প্রকৃত অর্থ সেটা কি উনি জানে? না, জানে। কারণ সে যদি জানতো তাহলে এরকম কাজকর্ম করতো না। কখনো সনাতনীদের হিন্দু মন্দির, কখনো মুসলমানদের মসজিদ, কখনো ইমাম ভাতা, কখনো পুরোহিত ভাতা, এগুলো দরকারটা কি? এগুলোর দরকারটা কি? ইমামরা টাকা পায়, মুসলমানদের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্ট থেকে ইমামরা টাকা পায়। এক একটা মসজিদের ইমাম তাদের পরিবারের জন্য যতটুকু খরচা দরকার মুসলমান ভাইরা তাদেরকে দেয়, তার ভাতার কোনো প্রয়োজন নেই। আর একটা বড় মন্দির যখন একজন পুরোহিত চালায়, তখন সেখানে একটা কমিটি থাকে, ওই কমিটিটা কিন্তু ওই পুরোহিতকে মাসিক বেতন দেয়।
মন্দির উন্নতি কল্পে যারা দান দেয়, সেই দানে 4 আনা পয়সাও কিন্তু ওই পুরোহিত নিতে পারে না। কেননা মন্দিরে কোটি কোটি টাকা ইনকাম হয়। তাহলে তোমার পুরোহিত ভাতা দেওয়ার দরকার কি? মসজিদ বানানোর টাকা দেওয়ার দরকার কি? মহাকাল মন্দির বানানোর টাকা দেওয়ার দরকার কি? এগুলো কি সরকারের কাজ? তাই এতক্ষণ ধরে আমি বলছিলাম ভিডিও শুরুতেই যে এটা হচ্ছে দোগলা রাজনীতি। কখনো মুসলমানদের বলছেন ওরা আমার ভাই ভাই, কখনো হিন্দুদেরকে বলছেন হিন্দু আমার আত্মীয়, হিন্দু আমার হিন্দু আমার পরিজন, হিন্দু আমার রিশতেদার। কখনো মুসলমানদের বলছেন ওরা আমার দুধের গাই। এগুলো কি? এগুলো হচ্ছে দোগলা রাজনীতি। এই রাজনীতি আর কতদিন চলবে বলুন তো? বাংলার শিক্ষিত ছেলেরা বেকারত্বের জ্বালায় মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাইরে গিয়ে কাজকর্ম পাচ্ছে না। বাঙালি বলে তাদেরকে দূরে সরে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলা থেকে যখনই আপনি বেরিয়ে আসবেন তখনই আপনাকে হিন্দি ভাষা বলতে হবে। তা বাংলার কজন শিক্ষিত গ্রাজুয়েট MA পাস, কজন হিন্দি লিখতে জানে? কজন হিন্দি নিয়ে পড়াশোনা করেছে? করেনি। আজকাল তো ওই যারা গ্রাজুয়েট আজকাল না BA পাস, ওগুলো ঠিকমতো বাংলায় লিখতে পারে না, আরো ইংলিশ তো লেখা দূরের কথা, হিন্দি তো সরেও সরে চেনে না। তাহলে ওদেরকে চাকরি কে দেবে? কোম্পানি ওদেরকে চাকরি দেবে? তাই বাংলার রাজনীতি একদম ভুয়ো, বাংলার শিক্ষা সংস্কৃতি একেবারে ভুয়ো। এরা গাছের গোড়ায় জল না দিয়ে, মানে গাছের যে ঝুলানো ডালটা থাকে না, সেই ডালটায় এরা জল দেয়। গাছের গোড়ায় জল পড়ে না। গাছের গোড়ায় যদি জলটা পড়ে তাহলে গাছটা তো সতেজ হবে, আরো বড় হবে। কিন্তু ডালে যখন জলটা দেয় এদিক ওদিক পড়ে যায় আর গোড়ায় আর পড়লো না, তখন ওই গাছটা কিন্তু দিনের পর দিন শুকিয়ে একেবারে শেষ হয়ে যায়। বাংলার রাজনীতিটা হচ্ছে এটাই, দোগলা রাজনীতি, 1 নম্বর দোগলা। যখন জ্যোতি বসু ছিল তখন কংগ্রেস ছিল, দিল্লিতে কংগ্রেস ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট কংগ্রেস ছিল, তখন জ্যোতি বসু কি করতো? বাইরের থেকে কংগ্রেসকে সমর্থন করত। কিন্তু জ্যোতি বসু ব্যাটার একটা ভালো নলেজ ছিল। কেমন? তিনি কিন্তু ওই মানে কংগ্রেসের পিরিয়ডে যে সমস্ত টাকা অনুদান হিসেবে দেওয়া হতো রাজ্যগুলিকে, সেই টাকার কিন্তু 1%ও জ্যোতি বসু বাবু কিন্তু ছাড়তেন না, কংগ্রেসের কাছ থেকে নিতেন। কিন্তু এবার এই দোগলা রাজনীতিওয়ালা যে এই যে তৃণমূল কংগ্রেস, সে কি করছে? সেন্ট্রাল গভর্নমেন্ট তো টাকা দিচ্ছে, কখনো টাকা ঘুরিয়ে দিচ্ছে, আর ওই টাকাগুলোকে নয়ছয় করে এদিকে ওদিকে খরচা করছে। কখনো মহাকাল মন্দির, কখনো মসজিদ, কখনো দেবী দুর্গা পূজার চাঁদা দিচ্ছে, কখনো মন্দির বানিয়ে দিচ্ছে। মানে বিভিন্নভাবে টাকাগুলোকে নয়ছয় করে শেষ। বাংলার আসল উন্নতি একটা হচ্ছে না, মানে গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে না, গাছ তো শুকিয়ে যাচ্ছে। এখন বাংলার এই অবস্থা। বাংলা প্রায় কত কোটি টাকা, কোটি কোটি টাকা, মানে কি বলি ভাই, কিছুদিন আগে বামফ্রন্ট আমলে আমি শুনেছিলাম 2000 কোটি টাকা বামফ্রন্ট ঋণ করেছিল। এখন যে ঋণের বোঝা, যখনই আপনার একটা সন্তান জন্ম নেবে, একটা যখন ছোট শিশু জন্ম নেবে, সঙ্গে সঙ্গে তার ঘাড়ে 1.5 থেকে 2 লক্ষ টাকা ঋণ। সে ঋণের বোঝা নিজের কাঁধে নিয়ে নিল। সাধারণ মানুষ তো আর এগুলো বুঝবে না। সাধারণ মানুষ বোঝে কি জানেন? লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পাই, কৃষক বন্ধুর টাকা পাই, বৃদ্ধ ভাতা পাই, বিধবা ভাতা পাই, কতগুলো প্রকল্প খুলে রেখেছে, তাদের থেকে টাকা পাই, আবার সংসার বেশ ভালোই চলছে। কিন্তু তোমার টাকা যে নয়, এটা কিন্তু ওরা বুঝতে পারলো না। ওগুলো ঋণ করা টাকা, আর সেই টাকাটা কিভাবে শোধ হবে? তুমি যেমন বাজার থেকে একটা জিনিস আনতে যাবে, যে জিনিসটার দাম হলো 10 টাকা, সেটা নেবে 20 টাকা, এভাবে তোমার টাকা তুলে নেবে। তাই কিছু সংখ্যক বোকাচোদা বাঙালি এটা বুঝতে পারতেছে না, বিশেষ করে দক্ষিণবঙ্গের বাঙালিরা। আজকের দিনে যদি আপনি দেখেন, উত্তরবঙ্গে যারা আছে, উত্তরবঙ্গে রাজবংশী তপশিলি জাতির লোক, তারা সচেতনশীল। ভালে তাদের পূর্বপুরুষরা ভুলে গেছে, ওই কলকাতার মতো 2 নম্বরই জায়গার সঙ্গে উত্তরবঙ্গটাকে জুড়ে দিয়েছে। এটা খুব ভুল করেছে ওরা। 2 নম্বরই জায়গা, কলকাতা একটা 1 নম্বর 2 নম্বরই জায়গা বলতে আমি বাধ্য হচ্ছি। কলকাতায় আমি 2 বছর ছিলাম, স্টেশনে পর্যন্ত আমার ব্যাগ উঠিয়ে নিয়ে গিয়েছিল। স্টেশনের টিকিট লাইনে আমি টিকিট কাটতেছিলাম, সেখান থেকে আমার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছিল।
যখন আমি বাসে করে কলকাতা যাচ্ছিলাম, আমার হাজারবার আমার ব্যাগটা চুরি চেক হতো, বলতো তুমি কোথা থেকে আসছো, বলে আমি কুচবিহার নর্থ বেঙ্গল থেকে আসছি। কি জন্য, বলে কলকাতায় কাজ করব। কোনো বম টম নিয়ে আসেননি তো, আমার ব্যাগটাই বারবার চেকিং হতো। তাই এই মূর্খ বাঙালিদের জন্য কলকাতা শেষ হয়ে যাবে, আর এই মূর্খ বাঙালিদের জন্য বাংলাটাই শেষ হয়ে যাবে। কারণ এই দোগলা রাজনীতি, এরা রাজনীতির সরেও সরেও জানে না, কত দূরের কথা। এই মমতা ব্যানার্জি থেকে শুরু করে যতগুলি এই জ্যোতি বসু ফতি বসু ছিল না, এরা কিচ্ছু জানে না। এরা জানে মানুষকে লুট করা, মানুষের উপর কিভাবে নিজের দাপট চালানো যায়, কিভাবে চুরি ডাকাতিকে ভাবা দেওয়া যায়, মানে বাড়িয়ে দেওয়া যায়, কিভাবে মানুষের উপর সন্ত্রাস করা যায়, এগুলো এরা ভালো জানে। কিন্তু সত্যটা এরা জানে না। মানব ধর্মের কথা বলে, কিন্তু মানব ধর্মের সরেওটাও জানে না, কত আরো দূরের কথা। মানব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। হিন্দু মুসলিম শিখ ইসেই পৃথক কোনো ধর্ম নয়, সর্বধর্মকে একই সুরে একই মালায় একদম সমদৃষ্টিতে দেখা। তা এটা নয় যে তাদের মন্দিরের জন্য টাকা দিতে হবে, এটা নয় যে তাদের মসজিদের জন্য টাকা দিতে হবে, হ্যাঁ, গির্জার জন্য টাকা দিতে হবে, এগুলো নয়। লোকগুলোকে সমদৃষ্টিতে দেখতে হবে, যে শাসন ব্যবস্থাটা যেন সকলের জন্য সমান থাকে। এটা হচ্ছে সমদর্শিতা। কিন্তু এই দোগলা রাজনীতি করা লোকেরা এগুলো বোঝে না, তারা বাংলাটাকে শেষ করে দিল। তাই আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আগামী দিনে একটা নতুন সরকার গড়ার স্বপ্নে আপনারা এগিয়ে চলুন। কিন্তু ভোটটা কাকে দেবেন এটা আমি বলবো না, আপনারা যাকে ভালো লাগে, যে আপনাকে সুস্থ সবল শান্তিতে ঘুমোতে দেবে, তাকে নিয়ে আসুন। আজকে এতটুকুই। প্রস্তুত থাকবেন শান্তিবার্তা 2 নিউজ দেখার জন্য, সত্য শোনার জন্য, সত্য বলার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।